আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প। ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আপনারা জানেন, এমন মানুষদের সঙ্গে আমরা কথা বলি, তাদের জীবনের কথা তুলে ধরি, যাদের জীবনে একটা লড়াই রয়েছে এবং সেই বাধা অতিক্রম করা একটা উত্তরণের কাহিনী রয়েছে। আজ আমাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর গল্পে অনুষ্ঠানে রয়েছেন শুভস্বপ্না মুখোপাধ্যায়। তিনি এই অনুষ্ঠানে আছেন অর্থই তার জীবনে তার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। সেটা কি শ্রোতারা দেখতে পাচ্ছেন না, আমার সামনে শুভস্বপ্না বসে আছেন। তাকে দেখে বাইরে থেকে সত্যিই কিছু বোঝা যাবে না কথা বললে বা তার কথা শুনলে, কিন্তু জন্ম থেকেই একটা বিরল কঠিন অসুখে তিনি আক্রান্ত। অসুখটার নাম আমরা অনেকে জানি, অনেকে হয়তো ততটা পরিচিত নয়, সেরিব্রাল পলসি। আমরা শুনবো শুভস্বপ্নার জীবনের কথা। শুভস্বপ্না, স্বাগত জানাই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে নামটা, এই শুভস্বপ্না নামটা একটু আনকমন, খুব একটা শোনা যায় না। তো নামটার ইতিহাস দিয়ে শুরু করি। কে দিয়েছিলেন নামটা? নামটা আমার পিসি রেখেছিলেন। আচ্ছা। হ্যাঁ, আসলে এর পিছনে একটা গল্প আছে ছোট্ট। আমার বাবা তার ঠাকুমাকে ভীষণ ভালোবাসতেন, যেমনটা হয়ে থাকে। তো আমার বাবা যখন কলেজ পড়ুয়া, তখনই তার ঠাকুমা স্বর্গলাভ করেন। এবং একদিন বাবা ঘুমের মধ্যে তার ঠাকুমাকে স্বপ্নে দেখেন। তিনি ঘরে দরজা পর্যন্ত এলেও ভিতরে আসতে পারেননি। তখন বাবা নাকি বলেছিলেন যে তুমি তো এখন আসতে পারছো না, তাই আমার মেয়ে হয়ে বরণ এসো। তারপরেই আমার জন্ম হয়। যাই হোক, সেই জন্য আমার পিসি সেই প্রসঙ্গ ধরে নাম রেখেছেন শুভস্বপ্না। আসলে আমার দিদি আছে, আমার কাজিন জেঠুর মেয়ে, তার নাম শুভদীপা। সব মিলিয়ে শুভস্বপ্না। হ্যাঁ, বেশ। এই যে শুরুতেই আমি যেটা বললাম যে অসুখটার কথা, সেরিব্রাল পলসি, শুরুতে আপনার কাছে প্রথম এই অসুখটার পরিচয় কিভাবে এলো, বা কি অসুবিধে হতো যেখান থেকে প্রথম উপলব্ধি করা? বাবা মা বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনার কাছে সেটা কিভাবে তার পরিচয় প্রথম এলো? আমি জানি না, এবার শুনতে গল্প কাহিনী লাগবে কিনা তাও জানি না। আমি শুধুমাত্র মুভমেন্ট মানে একটা শিশু যেরকম করে, যখন খুশি যেখানে যেতে পারে, সেই সমস্যাটুকু ছাড়া আমার জীবনে যতগুলো মানুষ এখনো পর্যন্ত এসেছে, আমাকে কখনো তারা কোনোভাবেই আলাদাভাবে দেখা বা দুঃখ দেওয়া কখনো হতে দেননি বা করেননি। এবার এক মুঠো চালের মধ্যে দু একটা কাকড় থাকবে, সে আলাদা কথা, কিন্তু বেশিরভাগ মানুষই এটা কখনো আমাকে বুঝতে দেননি যে আই হ্যাভ সামথিং লেস ইনসাইড মি। তো সেই জন্য ওইভাবে কিছু সমস্যা হচ্ছে আমার, সেটা আমি বুঝতে পারিনি। তবে আমার এইটা যখন বোঝা গেল, আমার মা বাবার সামনে একটা বিশাল লড়াই তখন বরং তাদের সামনে এসেছিল, রাদার আমি কিছু বুঝিনি। তারা অনেক কিছু বুঝেছিলেন। তাদের পৃথিবীটা সাধারণের থেকে একটা অসাধারণ হয়েছিল, অসাধারণ বলাই ভালো, নিঃসন্দেহে। হ্যাঁ, তখন তো প্রাথমিকভাবে চিকিৎসার একটা পর্ব ধারাবাহিক নিশ্চয়ই ছিল। এবং এই যে অসুখটার নাম, সেটা প্রথম কখন জানতে পারলেন বা শুনলেন যে এই রকম একটা অসুখ আছে? সেটা কি আলাদা করে বলা হয়েছিল কখন? আসলে বিষয়টা হচ্ছে, আমার মা এবং বাবা উভয়েই কাকতালীয় ভাবে দুজনেই ইকুয়াল মেন্টালিটির। তারা তাদের ভাবনা চিন্তা এবং প্রচন্ড পরিমাণে পজিটিভ মাইন্ডেড, ইতিবাচক চিন্তাধারার। সুতরাং তারা সবটাই বুঝে, সবটাই মানে আমিও বুঝেছি, কিন্তু কোনোদিন কোনো ওরে বাবারে এটা কি জিনিস সেটা হয়নি। আমার বয়স যখন 7 মাস, তখন থেকে বিভিন্নভাবে আমার ট্রিটমেন্ট শুরু হয়। আমার যখন সিটি স্ক্যান হয়, তখন আমি অনেকটাই ছোট, তখন একদম কোলের শিশু। সিটি স্ক্যান হওয়ার পর আমার যেটা রিপোর্ট আসে, বলা হয় যে ব্রেন খুবই ভালো, তো আপনারা অ্যাজ ইউজুয়াল নর্মাল করতে পারেন। তারপর আর একটু যখন বড় হই, তখন ভেলোরে চেন্নাই যাওয়া হয় এবং সিএমসিতে আমার চিকিৎসা শুরু হয়। তো ওখানকার যিনি ডাক্তার ছিলেন, ডক্টর সুরঞ্জন ভট্টাচার্য, উনি আমাকে দেখে উনি বলেন যে আপনারা স্কুলে ভর্তি করে দিন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এবার সেই ছোটবেলায় বিষয়টাও তো বুঝতাম না, এবং ওই যে বললাম না, কোনো মানুষই আলাদা করে আমাকে ভিন্ন করে রাখিনি। সুতরাং শুনেছি, বুঝেছি। এবার আমরা ওখানে যেরকম বছরে একবার মানুষ বেড়াতে যায়, আমরা যখন গেছি
তখন অ্যাজ ইফ আমরা বেড়াতে যাচ্ছি এরকম করে জার্নিটাকে এনজয় করেছি, ট্রেনে ইত্যাদি সমস্ত। এবং ডাক্তার চেক আপের পর আমরা সেই জায়গার বিভিন্ন টুরিস্ট স্পট সেগুলোকে ঘুরতেও গেছি, মোটামুটি সাউথ ইন্ডিয়া ঘোরা এই হেতুতে। তো এইভাবে আর যখন আস্তে আস্তে একটু করে বড় হতে লাগলাম, খুব স্পেসিফিকলি বলতে গেলে 11-12 এর পর বিষয়টাকে আমি সঠিকভাবে বুঝেছি। আদারওয়াইজ আমাকে আরো বেটার হওয়ার জন্য কোন একটা প্রসেস, ভালো থাকার জন্য যে ডাক্তার দেখানো, এই জিনিসটা 1 বছর বয়স থেকেই। হ্যাঁ। আর শৈশবটা কোথায় কেটেছে? অনেক জায়গায়। হ্যাঁ, একদম পুরো রামধনু রঙের মতো আর কি, অনেক কিছু আছে। একদম শুরুতে আমরা হাওড়াতেই ছিলাম, তারপরে যখন আমার বাবা ট্রান্সফার হয়ে যায় তখন আমার বছর 2 বয়স, তখন আমরা রাঁচিতে চলে যাই। তো সেখানে একটি সিবিসি স্কুলে আমি ভর্তি হই। যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি খ্রিশ্চান ছিলেন। তো শুধুমাত্র স্যার নন, প্রত্যেক টিচার যারা ম্যাম ছিলেন তারা খুবই কোঅপারেটিভ ছিলেন এবং তারাও এত বেশি ওপেন মাইন্ডেড ছিলেন। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও, আমার স্যার একটা চেয়ার এবং টেবিল কাঠের বানিয়ে দিয়েছিলেন এবং সেখানে আমি বসতাম, এক্সক্লুসিভ। হ্যাঁ, আর বন্ধুরা এখনো তাদের সঙ্গে ইনফ্যাক্ট যোগাযোগ আছে। তো সেখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশুনো করি, তারপর আবার বদলি হয়ে যায় এবং আমরা ফিরে আসি ওয়েস্ট বেঙ্গলে। রাঁচি স্কুলটার আমার নাম ছিল আদর্শ বাল নিকেতন। আর আবার যখন ফিরে আসি তারপরে হাওড়াতেই আসি, তারপরে একটি আইসিসি স্কুলে আমার অ্যাডমিশন হয়। সেখানেও প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে প্রত্যেকে খুবই সহযোগিতা, শুধু না স্নেহ ভালোবাসা সবটা দিয়ে মানে করেন। এবং তারপর বেথুন কলেজেও একটা মার্ক তাদের জন্য আর কি রেখে আসতে পেরেছি। তারপর প্রেসিডেন্সি, এখন আবার প্রেসিডেন্সি। হ্যাঁ, আমরা সাম্প্রতিক সময়ে এবং আপনার পড়াশোনার এগিয়ে যাওয়ার কথায় আসবো। এই যে স্কুল যাওয়া নিয়মিত সবার সঙ্গে, এমনি স্কুল যাতায়াত করার ক্ষেত্রে কি বাড়ির কেউ সবসময় সঙ্গে থাকতে হতো? মা আমাকে পৌঁছে দিতেন, যেহেতু বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা খুব বেশি ছিল না, সেহেতু আমাকে মা পৌঁছে দিতেন। একদম পারমিশন করা ছিল, মা আমাকে ক্লাসরুম পর্যন্তই পৌঁছে দেবেন। তো আমাকে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিতেন, তারপর আবার ছুটির সময় গিয়ে ক্লাসরুম থেকে একদম নিয়ে আসতেন। বেশ। আর বন্ধুরাও মানে সবাই বেশ মানে হেসে খেলে একদম। আর তাদেরও বাড়িতে আসা, এই করা সবকিছু। শনি রবিবার আমাদের ছুটি থাকতো, মাও খুবই বাচ্চা ভালোবাসতেন এবং সব মিলিয়ে তাদের আসা, বাড়িতে খেলাধুলো করা ইত্যাদি সমস্ত কিছু। বেশ। পড়াশোনার পাশাপাশি কথোপকথনেই আস্তে আস্তে জানতে পারবেন যে বিভিন্ন দিকে যে শুভ স্বপ্নার আগ্রহ এবং দক্ষতা এবং তাতে বহু পুরস্কার লাভ, এগুলোতে আমরা আসবো। সেই আকর্ষণটা সেটাও কি একদম ছোটবেলা থেকেই তৈরি? হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে সকলেই বিভিন্ন গুণের আর কি গুণনিধি আর কি বলা চলে। তো আমার দাদু যেমন স্কুল মাস্টার ছিলেন, তো দাদু লিখতে পারতেন খুব ভালো। আমার ঠাকুমা সেই যুগের আর কি, কিন্তু ঠাকুমা তার শৈশবে তবলা শিখেছেন। আচ্ছা। হ্যাঁ। আর আমার জেঠু, আমার বাবা, পিসি এরা সবাই কবিতা আবৃত্তি পারেন। আর আমার মাও বিয়ের আগে এবং বিয়ের পরে গান শিখতেন, গান করতেন। ফলত সেই প্রভাবটা একটা থেকেই যায়। তো আমরা যখন আবার ফের হাওড়ায় এলাম, পশ্চিমবঙ্গে এলাম, তো আমার পিসি আমার বাবাকে বললেন যে পড়াশোনা তো শিখছে, ছোটবেলায় আরো কিছু শেখা উচিত। তো আমার বাবা একদিন অফিস যাচ্ছিলেন, তখন বোধহয় আমি ক্লাস 8 বা 9 পড়ি। তো এক্সাইডের ওখানে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম আছে, তো সেইখানে বাবা বাসে করে পেরিয়ে যেতে যেতে ভাবলেন যে আচ্ছা এখানে তো একদিন হয়। তো একদিন হঠাৎ করে বাবা বাস থেকে নেমে পড়েন এবং ওদের ওখানে যান, ভিতরে যান এবং ফর্ম তুলে আনেন। তারপর এক রবিবার যাই মা বাবার সঙ্গে, এবং তারপরে তো একটা অন্য পৃথিবী খুলে গেল, মানে যেন ওইটার জন্য অপেক্ষা করছিল আর কি। প্রথম দিন যখন গেলাম তখনই বর্তমানে আমার যিনি স্যার শ্রী মলয় পোদ্দার, সেই দিন থেকে একটা অদ্ভুত কানেকশন শুরু হয়ে গেল। এবং নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম আমার দ্বিতীয় পরিবার হয়ে গেল। তো এখন তো বয়সের সীমা পেরিয়ে গেছে, সেখানে যাওয়া হয় না। সেখানে আমার মা বাবাকে আলাদাভাবে তারা চিনতেন, একটা মার্ক থেকে গেছিল। সেখানে অনেক অনুষ্ঠান করেছি আমরা
এবং বর্তমানে আমার স্যারের আমি রীতিমতো কন্যা সম আর কি বলা আচ্ছা। চলে। আমার আবৃত্তি ছাড়াও বিভিন্ন কাজের সঙ্গে এখন স্যারেরও কিছু সহযোগিতা করা ইত্যাদি সমস্ত কিছু। আর এখন তারই নিজস্ব আবৃত্তির সংস্থা, সেখানে স্যার এই ট্র্যাকটা যাতে আমার থেকে চলে না যায়, নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের বয়স সীমা পার হয়ে যাওয়ার পর, সেই জন্য তিনি ওখানে স্বাগত জানান আমাকে। তো আমি বর্তমানে সেইতে আছি। আর লেখালেখিও যেহেতু আমার পরিবারের লোকজনেরা পারেন, সেহেতু ছোট থেকে আনমনে লিখতে লিখতে বাবা একটা ডায়েরি কিনে দিয়েছিলেন আমাকে, বলতেন যা মনে আসে লেখো। তো সেইভাবে লিখতে লিখতে আস্তে আস্তে এই লেখার দিকটাও চলে আসে। এবং বেথুন কলেজে পড়ার সময় নিজে কিছু নাটক লিখে বন্ধুদের দিয়ে সেই নাটকগুলো করানো। তারপরে যখন একটু বিশ্বাস এলো যে হয়তো হয় এটা, মানে শুভ স্বপ্নার হাতে এটা হয়, তখন শুভ স্বপ্ন আর একটু চেষ্টা করতে লাগলো, এই আর কি। আচ্ছা, হ্যাঁ, বেথুন কলেজের কথা এলো, আপনার গ্র্যাজুয়েশন হিন্দি ভাষায়। হ্যাঁ, তো এইটা বেছে নেওয়ার কারণ কি? ছোটবেলাতে রাঁচিতেই বলা ভালো যে আমার প্রাইমারি এডুকেশনটা হয়। তো সেখানে তো হিন্দি মাধ্যমে, একাডেমিক্যালি হ্যাঁ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আমার হিন্দি, প্রথমে ইংরেজি তারপরে হিন্দি। তো সেই থেকে হিন্দি পড়া শুরু, আস্তে আস্তে যত বড় হলাম হিন্দি সাহিত্যের সঙ্গে আরো বেশি আমার এনগেজমেন্টটা বাড়লো এবং দেখলাম যে অনেক কিছু আছে বিষয়টার মধ্যে, সেই জন্য আরো বেশি এই বিষয়টার প্রতি ঝুঁকে আসার জন্য আমার খুব ভালো লাগতো। আর একাডেমিক্যালি না পড়লেও বাংলাটা আমার দাদু মা বাবার দৌলতে আমি শিখেছি। এবং আমাদের বাড়িতে একটা জিনিস ছিল যে ইংরেজি মিডিয়ামে পড়ছি বলে বাড়িতেও সেটা চর্চা করা একদমই না, মানে রীতিমতো মা বাবা দাদু সবার মানে একদম নিপাট বাংলাতে, রাঁচিতে থেকেও। একটা জিনিস বলা ভালো, একদম ছোটবেলায় হিন্দি আমি পড়তে চাইতাম না। কারণ কি ছিল, আমি ভাবতাম আমি রাঁচিতে আছি, সেজন্য আমাকে হিন্দি পড়তে হচ্ছে, আর আমি সবার থেকে দূরে আছি, আমার রিলেটিভদের খুব ফেভারিট ছিলাম আমি আজও। কিন্তু আমি যত হিন্দি থেকে দূরে যেতে চেয়েছি, আমি দেখেছি প্রতিবার হিন্দিতে আমার বেশি নম্বর এসেছে। তো এইভাবে আস্তে 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 হিন্দির প্রতি টানটা বাড়লো, সাহিত্যগুলো পড়তে পড়তে, প্রেমচন্দ, বিহারি ইত্যাদি পড়তে পড়তে আরো ভালো লাগাটা বাড়লো, সেই জন্য বিষয়টাকে বেছে নেওয়া। বেশ। আর অনুবাদের কিছু কাজও যে এখন করা হচ্ছে, সেইটার শুরু কিভাবে? আসলে তখন সেই লকডাউনের সময়ে আমার কাছে একটি প্রস্তাব আসে। প্রস্তাবটি হলো এরকম যে ওই নর্দার্ন ইন্ডিয়ার একজন লেখক আছেন, তিনি বাংলার কিছু বীরাঙ্গনাদের নিয়ে একটি বই লিখতে চান। তো তাদের বিষয়ে তথ্যগুলোকে হিন্দিতে যদি একটু লিখে দেয়া হয়, তো এবার সেটাই আমি করে দিই এবং সেটাতে আমি সফলও হই। তখন বাবা আমাকে সাজেস্ট করেন, যেহেতু আমার 3টে ভাষার উপরেই একটা দক্ষতা আছে, তো কেন আমি এই দিকটাকেও আরেকটু পুরোধার করি, আর একটু বেশি সাবলীল হই। তো এইভাবে এই ট্রান্সলেশনের দিকে আসা আর কি। হিন্দি ভাষা নিয়েই এখন প্রেসিডেন্সি থেকে পিএইচডি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাস্টার্স করা হিন্দিতে, সেটা প্রেসিডেন্সি থেকে। এখন যেটা চলছে যে পিএইচডি। আর সেখানে কি আছে বিষয়? শিশু সাহিত্য। আচ্ছা, আর ভবিষ্যতে কি ইচ্ছে, একাডেমিক্যালি কি ইচ্ছে, এবং পরে এক্সট্রা কারিকুলার, সেটা তো আসবো আমরা সামনের পর্বেও। আমার পরিবারে আমার যারা বড়রা আছেন তারা সকলেই শিক্ষক, তো ফলত আমার মধ্যেও সেই একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তো ইচ্ছা এবং চেষ্টা দুটোই আছে প্রফেসর হওয়ার। তো এই জন্য একাডেমিকটা নিয়েই এগিয়ে যাওয়া আর কি। পিএইচডির পর আমি রীতিমতো ফুল ফ্লেজেড প্রফেসর হওয়ার জন্যই চেষ্টাটা চালিয়ে যাব। বেশ। আর রাঁচির বন্ধু বান্ধব, তাদের সঙ্গে তো যোগাযোগ আছে, এখানেও স্কুল বা কলেজে যারা বন্ধু বান্ধব হয়েছে একদম। আর এখন তো সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে আরো বেশি ব্যাপারগুলো সহজ হয়ে যায়। আপনি বললেন যে ছোটবেলা থেকে কেউ আপনাকে সেইভাবে যে বুঝতে দেয়নি, কিন্তু অনেক সময় রাস্তায় বেরোলে মানে একটু অন্যরকম দেখলে আমাদের চোখের দৃষ্টিটা হয়তো সবাই কেউ মুখে বলে না, চোখের দৃষ্টিটা একটু পাল্টে যায়। কেউ একজন হুইল চেয়ারে যাচ্ছেন, মানে হয় সেখানে কিছুটা করুণার দৃষ্টি থাকতে পারে, বা একটা অন্য রকম কিছু কাউকে দেখছেন, সেই একটা বোধ থাকতে পারে। কখনো কি তার মুখোমুখি হতে হয়েছে? হ্যাঁ, স্বাভাবিকভাবে একদমই হয়েছে। এইবার আমার বন্ধু বান্ধবদের যদি বলি,
তারা কিন্তু কখনো এরকম সরাসরি হোক বা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক কখনো করেনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন স্টেশনে গেছি, ট্রেনে এতে গেছি, তখন অবশ্যই 10-এর মধ্যে 1 মানুষ তো এইভাবে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের বচন, ইনফ্যাক্ট আমার গ্রামের মানুষেরা প্রত্যেকে আমাকে ভালোবাসে এবং আমার যারা মাতৃসম আছেন তারা আমাকে রীতিমতো স্নেহ করেন, সবাই ছোট বড়। কিন্তু কেউ কেউ মানে আশেপাশের মানুষরা কেউ কেউ অনিচ্ছা কারণ বশত কোনো জেস্টার করে ফেলেন বা কিছু কথা বলে ফেলেন, ক্ষণিকের জন্য হয়তো মনে হয়। তবে যেহেতু আমার মা বাবার একটা প্রভাব আছে, তো সেই জন্য সেই জিনিসটাকে নিয়ে বসে থাকা বেশি হয়তো কয়েক সেকেন্ডের জন্য একটু খারাপ লাগলো, তারপর তার অজ্ঞতা বা তার ভুল বলে সেটাকে ভুলে গেছি আর কি। আচ্ছা, গ্রামের বাড়ির কথা উঠলো, হ্যাঁ, এটা কোথায়, কোন জেলায়? বীরভূম জেলায়। বীরভূমে, আচ্ছা, লালমাটির দেশ একদম। ওখানে কি যাওয়া হয়? ছোটবেলায় স্কুলে পড়া পর্যন্ত বছরে 2বার করে যেতাম, গরমের ছুটিতে আর পুজোর ছুটিতে। তো এখন তো জীবনধারা পাল্টেছে অনেকটা, তো সেই জন্য পুজোর ছুটিতে যাওয়া হয় এবং কালী পুজো পর্যন্ত এরকম যাওয়া আসাটা চলে। এখন তো অনেকটাই শহরের জীবন বেশি, সেই গ্রামের অভিজ্ঞতাটা কেমন গ্রামেতে যাওয়ার? ভীষণই মানে মনোরম বলা যায়। আর যেহেতু আমার গ্রামের বাড়ি বীরভূম জেলায়, সুতরাং সারা বছরই মানে আমাদের পুরো গ্রামটা ঘেরা সবুজ গাছপালা দিয়ে, মানে একদম স্টেশন থেকে নেমে অনেকটা রাস্তা আসার পর একটা জঙ্গল শুরু হচ্ছে। কাজু বাদামের গাছ আছে, মহুয়া ফুলের গাছ আছে, যারা শুনছেন হয়তো ভিজুয়ালাইজ করতে পারছেন। মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুধারে এইসব গাছ, ইউক্যালিপটাস গাছ আছে। তো অনেকটা এই জঙ্গল পার করার পর আমাদের গ্রাম শুরু হচ্ছে এবং আমাদের গ্রামের সংলগ্ন অনেক আদিবাসী সাঁওতাল গ্রাম আছে। একটু দূরে গিয়ে যে ক্রাশার বলে বা খাদান বলে, হ্যাঁ, সেগুলি আছে। তার সঙ্গে তো লাল মাটির রাস্তা, রবি ঠাকুর তো কবিতায় এঁকেই গেছেন সেই ছবি। তো ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। মানে আমরা এখান থেকে যাওয়ার পর যেন ওখানে গিয়ে মনে হয় যে নিজের বাড়িতে ফিরলাম। এবং সব থেকে বড় কথা, গ্রামে গিয়ে শুধু আমাদের বাড়িটাই আমাদের কাছে বাড়ি না, গোটা গ্রামটাই যেন আমাদের কাছে বাড়ি। আমার দাদু ভীষণ একজন আকর্ষণীয় বা শ্রদ্ধেয় মানুষ ছিলেন সেই গ্রামের। কিছু বছর আগে অবধি আমাদের বাস স্ট্যান্ডে নেমে যদি আমাদের বাড়ি জিজ্ঞাসা করা হতো তাহলে দাদুর নাম দিয়ে, এখন সময়ের সঙ্গে পরিচয় পাল্টেছে, এখন বাবাদের নাম দিয়ে হয়। আমরা যখন যাই সবাই যেন মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে এবং বিভিন্ন বয়সের মানুষ তারা তাদের মতো করে আমাদেরকে যেন আহ্বান জানায় এবং কি করে আমাদের ভালো লাগবে, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেইটা মানে প্রত্যেকে আন্তরিকতাটাই একটা বড় প্রাপ্তি। এবারে আসি 2020-তে মার চলে যাওয়া। বাবা মা কিভাবে আপনার ছোটবেলা থেকেই যে একটা খুব সংঘবদ্ধ ইউনিট বলা যায়, যে আপনাকে সবসময় উৎসাহ দেওয়া এবং সবকিছু থেকে আগলে রাখা, তো মার চলে যাওয়াটা কি একটা বড় ধাক্কা? একদমই। যেন আমরা 3জন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিলাম, একজন মানুষ যেন আমাদের সঙ্গে হঠাৎ কোনো একটা গর্তে বা কোনো একটা ম্যান হোলে তিনি যদি ভ্যানিশ হয়ে যান, সেটা হলে যেমন হয় এক্স্যাক্টলি সেরকমই ঘটে আর কি 2020 সালে। এবং সেই দিনটা ছিল আপনার জন্মদিন, যেদিন চলে যান। তারপর থেকে বাবা আর আপনি আবার নতুন করে একটা লড়াই, নতুন করে গড়ে তোলা। আপনার যে পড়াশোনা, সেই বিষয়ে তো আমরা কথা বললাম, কিন্তু পড়াশোনার বাইরেও যে একটা ব্যাপ্তি, যেটা গত পর্বে বলছিলাম যে শ্রোতারা সেটা শুনলে কিছুটা আন্দাজ করতে পারবেন, যে আবৃত্তির কথা আপনি বলেছেন, আবৃত্তি শুরু করার কথা, এবং সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় যে যুগল শ্রীমল স্কলারশিপ সেটা আপনি পেয়েছেন, তাতে বিজয়ী হয়ে, এবং এছাড়াও হিন্দি ভাষা পুনরুদ্ধার মিশন আয়োজিত একটা প্রতিযোগিতায় শিখর সম্মান পেয়েছিলেন। এছাড়াও বিভিন্ন লেখা হোক বা কবিতা বলা, সেইটা এখন কিভাবে জীবনে ব্যপ্ত হয়ে আছে, এখনকার করা কাজ, সেইগুলো একটু শুনি। এখন আরো এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়া যত বেশি উন্নত হচ্ছে, তত বেশি আমাদের যেন সহজ হয়ে যাচ্ছে আমাদের প্রতিভাগুলোকে ছড়িয়ে দেওয়ার। সুতরাং বিভিন্ন ইউটিউবের জন্য ছোট ছোট গল্প লেখা, তাছাড়াও এমনি আসলে যে কোনো সময়ে
এনগেজ থাকতে ভালো লাগে, খালি বসতে পারি না। তো কখনো যদি কিছু ভালো লাগছে না, এমনি বসে আছি, আমার মোবাইলের নোটপ্যাডে কিছু লেখার চেষ্টা করি। তো এরকম করে কোনো কোনো হয়তো গল্প লেখা হয়ে গেল বা কিছু। এছাড়াও সপ্তাহে একদিন করে আবৃত্তির ক্লাস থাকে, সেখানেও কিছু পুঁজি জমা হচ্ছে। তো সেই পুঁজিগুলোকে একটু মোবাইলে সাজিয়ে গুছিয়ে, আজকাল আমাদের যে খুব চেনা একটি দেওয়াল তৈরি হয়েছে ফেসবুক, সেখানে তুলে ধরা ইত্যাদি। তো এইভাবে বিভিন্নভাবে, আর ইউটিউব চ্যানেলগুলি আরো বেশি সহজ করে দিয়েছে বিষয়টা মানুষের কাছে পৌঁছানো। তো সেই সব বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন জনারের চ্যানেল আছে, সেগুলিতে কণ্ঠ দেওয়া, অভিনয় করা, এইভাবে আরো পরিচিতি বেড়েছে। তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আরো অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার ফলে কোথাও কোথাও আমাদের জীবনানন্দ সভাঘর বা এই বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করতে যাওয়া, এবং বাবার প্রচেষ্টায় পুরোপুরি গত বছর একটি বই প্রকাশ করার সাহস দেখিয়েছি। তো সেটার একটা নতুন পদক্ষেপ। তো এইভাবেই সেটা কি অনুগল্প? হ্যাঁ, অনুগল্প সংকলন। আর দিনের রুটিন যদি দেখি, এমনি সাধারণ স্বাভাবিক কাজ ছাড়া, মানে সবচেয়ে দিনের কোন সময়টায় বা কোন কাজটা করতে সবচেয়ে ভালো লাগে? কিছু সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা। আচ্ছা। আর নিজে যে কবিতা বলা বা লেখা, তার পাশাপাশি কি পড়ার অভ্যেসটা আছে? গল্পের বই বা কবিতা? হ্যাঁ, পড়ি, পড়ার অভ্যেস আছে আমার। এখন তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়া হয়। তাছাড়াও আমার একটা মজার বিষয়, ছোটবেলায় যখন ট্রেনে ট্রাভেল করতাম তখন বই কিনতাম, আমার খুব ভালো লাগতো। ফুলের ছড়া, ফলের ছড়া, গোপাল ভাঁড় ইত্যাদি। এছাড়াও বাবা বিভিন্ন জায়গায় যখন অফিস ট্যুরে যেতেন, তো সেখান থেকে, যেমন ভুবনেশ্বরে গেলে সেখানে রেলওয়ের যে বুক স্টলগুলো আছে, সেখান থেকে বাবা গল্পের বই কিনে আনতেন। তো এইভাবে ছোট থেকে পড়ার অভ্যাসটা শুরু হয়েছে, তো এখনো পড়তে ভালো লাগে। বেশ। আর এই কাজগুলো নিয়ে ভবিষ্যতে কোনো বড় পরিকল্পনা এগিয়ে যাওয়ার? হ্যাঁ, আছে। নিজের একটা স্টুডিও বানানো ইচ্ছে আছে, দেখা যাক এখন কতদূর কি হয়। আর ভীষণভাবে চেষ্টা করি সেটা হলো আমার গ্রামের বাড়িতে। আসলে গ্রামে কি হয় না, অনেক প্রতিভা আছে, কিন্তু তারা যে কোনো কারণে চাপা পড়ে যায় আর কি। তো আমার ইচ্ছা আছে, আমি যা শিখছি, শিক্ষার মানেই তো হলো সেটাকে ছড়িয়ে দেওয়া 5 জনের মাঝে। তো আমার গ্রামের যারা বোনেরা আছে বা তারও ছোট যারা কচিকাচারা আছেন, তাদের জন্য কোনো একটা মাধ্যম তুলে ধরা, যাতে তারা তাদের প্রতিভাগুলোকে আরো ক্ষুরোধার করতে পারবে বা বিশ্বের সামনে প্রকাশ করার একটা রাস্তা খুঁজে পাবে। তো তাদের জন্য কিছু করা, সেটা একটা এমন জায়গা হলো যেখানে তারা, যারা আবৃত্তি পারে আবৃত্তি, যারা নাচ পারে গান পারে, সেরকম ধরনেরও কিছু করে তোলা। বাহ, বেশ। একটা যেটা জানতে ইচ্ছে করে যে কখনো এই যে যখন খুব স্বাভাবিক চলাফেরা অন্য মানুষ করছেন, আপনাকে একটু সাহায্য নিতে হচ্ছে, হুইল চেয়ারে কিছুক্ষণ থাকতে হচ্ছে, তখন কখনো কি একটু কোনো জীবনের প্রতি ক্ষোভ জন্মায় যে কেন আমারই এমন হলো, বা একটা অভিযোগ? না, সেটা না। এখন তো এই আমাদের টিনেজটা খুবই রেপুটেশন, সেলফ এস্টিম ইত্যাদি ব্যাপারগুলো খুব হাই লেভেলে থাকে, আমাকে যেন সবসময় বেস্ট লাগে ইত্যাদি। বছর 1-2 আগে তো সেই সময়টা পার করে এসেছি। তো এইটুকু বলতে পারি, সেই সময় মনে হতো আমাকে যেন একদম ঠিক লাগে, ওই লাগে। তো তখন একটু নিজেকে মেনটেন করার চেষ্টা করতাম, যেন খুব বেশি আমাকে মনে না হয় যে আমি কারোর হেল্প নিচ্ছি ইত্যাদি। কিন্তু এখন এসে, আর আমার বাবাও যেটা সবসময় বলেন, আমার মাও যেটাকে আরো বেশি করে এসেছেন, যে যা আমি তাই। ইনফ্যাক্ট আজকে হুইল চেয়ারটা ইউজ করার পিছনেও তাদের অনেকটা মোটিভেশন আছে, এবং মোটিভেশন আছে আমার স্যারেরও, শ্রী মলয় পোদ্দার, যে আমি 1-2 বছর আগেও এই জিনিসটা ব্যবহারের বিপক্ষে ছিলাম, যেটা হয় আর কি, যে আমি একদম ঠিক আছি, এরা নিজেকে দেখানো। তারপর আস্তে আস্তে তাদের 3 জনার, কারণ এই 3টে মানুষ আমার কাছে খুব একটা পজিটিভ ভাবে জিনিসটাকে বুঝিয়েছেন আর কি। তাছাড়া মানুষরা সাজেশন দেননি তা নয়, কিন্তু এদের সাজেশনগুলো অনেকটা অন্যরকম, যেটাতে সাহস পাওয়া যায়
অথচ নিজেকে ছোট মনে হয় না। ফলত সেই সময়টাতে একটা নিজের প্রতি কোথাও গিয়ে একটা ব্ল্যাক হোলের মতো হয়তো ছিল না তা নয়, যেন আমাকে দেখতে সুন্দর লাগে, আমাকে দেখতে একদম পারফেক্ট লাগে, মানে বাহ্যিক অ্যাপিয়ারেন্সটার গুরুত্ব হ্যাঁ অনেক বেশি ছিল। আস্তে আস্তে টিনেজ থেকে একটু সরে আসার পর এবং তারা তিনজনে তাদের যে শিক্ষা আমাকে দিয়েছেন তাতে মনে হয় যে আমার বোধ, বিবেক এবং আমার কলম যদি পারফেক্ট থাকে আমিও পারফেক্ট থাকবো। ঠিক, এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই যেটা জানতে চাইবো যে আরো যে অনেক মানুষ আছেন এই অসুখ অথবা অন্য কোনো অসুখে, সেরিব্রাল পলসি হতে পারেন, বা যাদের চলাফেরা বা যাদের কাজ করার ক্ষমতা কোনোভাবে একটু সীমাবদ্ধ, যে আপনি কিছুটা যে প্রতিবন্ধকতা শব্দটা আমরা এখন এমনিতেও ব্যবহার করি না, কিন্তু সেইটাকেও অতিক্রম করে আপনার নিজের যে একটা পরিচয় এবং নিজের সৃষ্টিশীলতা দিয়ে আপনার যে একটা অস্তিত্ব সেইটা গড়ে তুলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে, তাদের পরিবারকে হয়তো আপনি যে সহায়তা, যে ভালোবাসা আপনার পরিবার, আত্মীয় স্বজন বা অন্যদের থেকে পেয়েছেন, অনেকে হয়তো সেটা পান না, একদমই তাই। তো সেইখানে তাদেরকে যদি আপনার তরফ থেকে কিছু বলতে চান। আমি এটাই বলবো যে আমরা সকলে সুন্দর, আর যেরকম একটি ফুল গাছে যদি আমি গোলাপ ফুলই ধরি, একাধিক গোলাপ ফুলেও যাচ্ছি না, একটা গোলাপ ফুলেও যে একাধিক পাপড়ি থাকে, সব পাপড়িগুলো একে অন্যের মতো দেখতে হয় না। তো আমরা ভিতর থেকে যদি সুন্দর হয়ে বাঁচি, আমাদের বাহ্যিক দিকটা তো আজ যেরকম আছে কাল থাকবে না, কিন্তু আমাদের অন্তরটা যতদিন আমরা বাঁচবো সেই রকমই থাকবে। সুতরাং অন্তরটাকে সজীব রাখতে হবে। আর কেউ যদি তাদের চেতনা হোক বা অচেতন ভাবে হোক, কথায়, বার্তায়, আচরণে এমন কিছু করে যাতে আমাদের দুঃখ লাগে, দুঃখ তো অবশ্যই লাগবে, আমরা সাধারণ মানুষ, সেই মানুষগুলোর আচরণ বা কথাবার্তাগুলো তাদের অজ্ঞতা মনে করে, তাদের না জানা মনে করে আমাদেরকে ভুলে যেতে হবে। মোবাইল মেমোরির মধ্যে একটা সার্টেন টাইমের পর আমাদের ডিলিট করতে হয়, নাহলে স্টোরেজ ফুল হয়ে যায়, আমরা অন্য কিছু ইনস্টল করতে পারি না। তো খারাপগুলো যদি ভিতরে ভরে রাখি, ভালো জিনিস নিয়ে আমরা বাঁচবো কি করে? সুতরাং তাদের অজ্ঞতা ভেবে ভুলে যেতে হবে, আর নিজের বোধ, বুদ্ধি আর বিবেককে একদম তুখর রাখতে হবে, একদম ঝা চকচকে রাখতে হবে। এই আমিটাকে, সে আমি শুভ স্বপ্নাই হোক বা আমাদের দেবর্ষী দায় হোক, এই যে আমরা আমি আছে, আমাদের আচরণের জন্য, আমাদের বিবেকের জন্য আমরা অমর হয়ে থেকে যাব। দরকার নেই একদম বিশ্বের কাছে অমর হয়ে থেকে যাওয়ার, গুটি কয়েক মানুষের কাছেই থেকে যাব। তো সেটা পজিটিভলি থাকবো না নেগেটিভলি থাকবো, সেটাও আমাদের উপরেই ডিপেন্ড করছে। তো সেই দিকটাকে মনে রাখতে হবে, আর অন্তরটাকে একদম সবসময় এনার্জেটিক আর পজিটিভ রাখতে হবে। আর তাদেরকে ভাবতে হবে ওরা ঠিক বোঝে টোঝে না। ঠিক, খুব ভালো বললেন শুভস্বপ্না। সেই পজিটিভিটি এবং সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাক আপনার সারা জীবন। অনেক বড় হন, অনেক এগিয়ে যান, খুব ভালো থাকবেন। ধন্যবাদ দাদা। আর অনুষ্ঠান শেষের আগে আমরা শুভস্বপ্নার থেকে একটা কবিতা শুনবো। আচ্ছা, ঠিক আছে। আমি কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটা শোনাচ্ছি। বেশ। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী কাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ
প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাঁধা, প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আমি বসন্তে যেন মিশে যাব বৃত্তির দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন। একই মাটিতে পুষ্ট তোমাদেরই আপনার জন। খুব ভালো শুভ স্বপ্না, আবারও অনেক শুভেচ্ছা আপনার জন্য। আমরা কথা বললাম শুভ স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।